नमस्कार बंधुरा आमी कृष्णेन्दु सान्निग्राही चले एसेछि जिला सफरेर नतून भिडियो निये। आज आमरा जिला विषयक एई विशेष पर्वे आलोचना करब पश्चिमबंगेर उत्तरेर जिला जलपाईगुड़ी सम्पर्के। प्रथमेই জেনে নেওয়া যাক জলপাইগুড়ির নামকরণের ইতিহাস। কিছু কিছু ইতিহাসবিদদের মতে জলেশ্বর থেকে জলপাইগুড়ির নামকরণ হয়েছে। আসলে পুরাকালে এখানে শিবের একটি অবতার জলেশ্বরকে পূজা করা হতো, আর এই জলেশ্বরের নাম থেকেই জলপাইগুড়ি নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। অন্য একটি মতবাদ অনুযায়ী পূর্বে নাকি জলপাইগুড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে জলপাই গাছ দেখতে পাওয়া যেত, বলা ভালো রীতিমতো জলপাইয়ের বন ছিল এখানে। অনেকে মনে করেন এই জলপাই গাছের আধিক্য থাকার জন্য এই অঞ্চলের নাম হয়েছে জলপাইগুড়ি। এবার জেনে নেওয়া যাক জলপাইগুড়ি জেলার সংক্ষিপ্ত ইতিহাস। পূর্বে কোচ রাজাদের যে বৃহৎ সাম্রাজ্য ছিল তারই একটি অংশ ছিল এই জলপাইগুড়ি জেলা। কোচ রাজ্য সম্পর্কে জানতে গেলে আমাদের চ্যানেলে কোচবিহারকে নিয়ে করা ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তো এবার আসি জলপাইগুড়ি জেলা প্রসঙ্গে। জলপাইগুড়ি জেলার অন্যতম ঐতিহাসিক স্থান হলো জলপাইগুড়ির রাজবাড়ি। এই রাজবাড়িটি মূলত বৈকুণ্ঠপুর রাজের অধীনে ছিল। তবে কি এই বৈকুণ্ঠপুর রাজ, সেটা জানতে গেলে আপনাদের আরও পূর্বের ইতিহাস জেনে নিতে হবে। আসলে বৈকুণ্ঠপুর রাজবংশ ছিল কোচবিহার রাজবংশেরই একটি শাখা। কোচবিহারের রাজা যখন বিশ্বসিংহ, সেই সময় কোচ রাজ্য এত বৃহৎ হয়ে গিয়েছিল যে কোচবিহার থেকে সম্পূর্ণ রাজ্যকে শাসন করা সমস্যাজনক হয়ে পড়ছিল। সেই কারণেই বিশ্বসিংহ তার ভাই শিষ্যসিংহকে রাজ্যের একটি অংশ শাসন করার অধিকার দেন। মূলত তাকে 1526 খ্রিস্টাব্দে বৈকুণ্ঠপুর রাজ্য শাসন করার অধিকার দেওয়া হয়। কোচবিহার রাজ পরিবারের নারায়ণকে বৈকুণ্ঠ নামে পুজো করা হতো। সেই নাম থেকেই শিষ্যসিংহের রাজ্যের নাম দেওয়া হয়েছিল বৈকুণ্ঠপুর। এরপর থেকে শিষ্যসিংহের উত্তরপুরুষেরাই এই জলপাইগুড়ি অঞ্চলে শাসন করে আসছে। বৈকুণ্ঠপুর রাজাদের পদবি ছিল রায়কত। পূর্বে এই বৈকুণ্ঠপুর রাজ্যের রাজধানী জলপাইগুড়ি শহর ছিল না, তা ছিল সুবর্ণরেখা নদীর তীরে সুবর্ণপুর নামক একটি অঞ্চল। তবে বর্তমানে ঠিক কোন জায়গায় সেই স্থানটি অবস্থিত সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান পুরাতত্ত্ববিদরা। পরবর্তীকালে 1710 খ্রিস্টাব্দ নাগাদ তৎকালীন বৈকুণ্ঠপুর রাজা দর্পদেব রায়কত সুবর্ণপুর থেকে সরিয়ে বৈকুণ্ঠপুর রাজ্যের রাজধানী করেন জলপাইগুড়ি শহরকে। আর এরপর থেকে জলপাইগুড়ি শহরে জনবসতি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তবে 1770 সাল নাগাদ কোচবিহার রাজ্যের মধ্যে অন্তর্কলহ তৈরি হয়েছিল। শুধু তাই নয়, এই সময় ভুটানিরা কোচবিহার রাজ্যের বহু অংশ দখল করে নেয়। আপনারা শুনলে অবাক হবেন যে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজপরিবার মূলত কোচ রাজবংশের অংশ হলেও তৎকালীন বৈকুণ্ঠ রাজা দর্পদেব কোচবিহারের সঙ্গে ভুটানের যুদ্ধে ভুটানকে সাহায্য করেছিলেন। আসলে বৈকুণ্ঠ রাজ পরিবারের সদস্যদের মনে সকল সময় একটা ক্ষোভ বসবাস করত। তার প্রধান কারণ ছিল কোচবিহার রাজবংশ। বৈকুণ্ঠ রাজ পরিবার যে কোচবিহার রাজবংশের একটি অংশ এবং কোচ সাম্রাজ্যের একটি অঙ্গরাজ্য, সেটা কিছুতেই বৈকুণ্ঠ রাজারা মেনে নিতে পারতেন না। তারা সকল সময় চাইতেন স্বতন্ত্রতা। তবে তৎকালীন কোচ রাজবংশের সঙ্গে যুদ্ধ করার মতো রসদ তাদের ছিল না। আর সেই কারণে যখন ভুটানিরা কোচ রাজবংশের অন্তর্কলহের সুযোগ নিয়ে কোচবিহার আক্রমণ করলো, সেই সময় জলপাইগুড়ির রাজা তাদের সাহায্য করেছিলেন। তবে এই সাহায্যের বিনিময়ে কোনো ক্ষমতা পায়নি বৈকুণ্ঠ রাজ পরিবার, বরং সেই সময় এই অন্তর্কলহের সুযোগ নিয়ে ব্রিটিশরা কোচবিহার
রাজ্যের সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে 1773 সালে জলপাইগুড়ি সহ সমগ্র কোচ সাম্রাজ্যকেই নিজেদের উপনিবেশে পরিণত করেছিল। এই চুক্তি সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে পূর্বের কোচবিহার জেলা বিষয়ক ভিডিওটিতে। তবে এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই চুক্তির পিছনে আরও একটি কারণ ছিল, আর তা হলো তৎকালীন বাংলার সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1771 সাল নাগাদ বাংলাদেশের প্রায় 150 জন সন্ন্যাসীকে বিনা কারণে হত্যা করা হয়। তৎকালীন সময় এমনিতেই বাংলার জনগণের ব্রিটিশ রাজের উপর ক্ষোভ বাড়ছিল ব্রিটিশদের অন্যায় অত্যাচারের জন্য, কিন্তু এই ক্ষোভ বিদ্রোহের পরিণত হয় 1771 সালে ওই মর্মান্তিক ঘটনার পরে। এই সময় রংপুরের জমিদার দেবী চৌধুরানী এই বিদ্রোহের অন্যতম প্রধান মুখ ছিলেন, আর এই বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে দেবী চৌধুরানীকে সম্পূর্ণ সহযোগিতা করেছিল তার অন্যতম বিশ্বস্ত নায়েব পণ্ডিত ভবানীচরণ পাঠক বা ভবানী পাঠক। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে রংপুর ব্রিটিশ বাংলায় হওয়া এই বিদ্রোহের সাথে তৎকালীন স্বতন্ত্র কোচ রাজ্যের কি সম্পর্ক। আসলে সে সময় যেহেতু তৎকালীন কোচ রাজ্য অর্থাৎ বর্তমানের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের অঞ্চলগুলি ইংরেজ শাসনাধীন ছিল না, সেই কারণে দেবী চৌধুরানী, ভবানী পাঠক এবং তাদের দল বলে কোচ রাজ্যের বিভিন্ন অঞ্চলে গা ঢাকা দিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিত। আর এর ফলে এই বিদ্রোহ দমনে ইংরেজরা নাস্তানাবুদ হচ্ছিল বারবার। কতকটা সেই কারণবশতই তৎকালীন ইংরেজ সরকার বুঝতে পারে যে সমগ্র কোচ রাজ্যকে নিজেদের আয়ত্তে না আনতে পারলে এই বিদ্রোহ দমন করা সম্ভব নয়, বরং ভবিষ্যতে বিদ্রোহের পরিমাণ আরও বাড়বে বই কমবে না। আর সেই কারণে ইংরেজরা সচেষ্ট হয়েছিল কোচ রাজ্যের সঙ্গে চুক্তি করতে। তো যাই হোক, এই চুক্তির ফলে কোচ রাজ্য ব্রিটিশদের একটি করদ রাজ্যে পরিণত হয়। আর যেহেতু কোচ রাজ্যের একটি অংশ ছিল বৈকুণ্ঠপুর রাজ্য, ফলে এই সময় থেকেই বৈকুণ্ঠপুর রাজা জমিদার হিসাবে শাসনভার গ্রহণ করতে বাধ্য হন। তবে মজার বিষয় হলো জলপাইগুড়ির এই রাজবংশ কোনোদিনই নিজেদের জমিদার হিসেবে মানতে নারাজ ছিলেন। আমি একটু আগেই বলেছি যে বৈকুণ্ঠপুর রাজ পরিবারের মূল লক্ষ্য ছিল স্বতন্ত্রতা। একেই তারা এতদিনে কোচ রাজবংশের একটি অঙ্গরাজ্য ছিল, আর ইংরেজদের সাথে চুক্তির পরে তারা নিজেদের সেই স্বতন্ত্রতাটুকুও হারিয়ে পরিণত হয়েছিল জমিদারে। ইংরেজ ও কোচ রাজবংশের দ্বারা এই অপমান তারা কিছুতেই মেনে নিতে পারেনি, আর তাই নিজেদের রাজ গৌরব বজায় রাখতে বৈকুণ্ঠপুর রাজবংশের রায়কত রাজারা রাজবংশের নানা রীতিনীতি পালন করতেন সাড়ম্বরভাবে। জানা যায় তৎকালীন ব্রিটিশ রাজ জলপাইগুড়ি রাজ পরিবারের এই আচরণে ক্ষিপ্ত হয়ে তাদের অস্ত্র রাখার অধিকারকেও খর্ব করেছিল, তবে তাদের জমিদারি টিকে ছিল স্বমহিমায়। এরপর 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে এবং তারপরে রাজ্য গঠনের সময় কোচবিহারের সাথে জলপাইগুড়িকেও পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে ঘোষণা করা হয়। তবে তখনও পর্যন্ত জলপাইগুড়ির রাজবংশের জমিদারি টিকে ছিল। অবশেষে 1962 সালের 15 এপ্রিল পশ্চিমবঙ্গে জমিদারি দখল আইন জারি হলে জলপাইগুড়ি রাজবংশ নিজেদের শেষ গৌরবটুকু হারিয়ে ফেলে। বর্তমানে এই রাজবংশের শুধুমাত্র নিজেদের রাজবাড়িটুকু ছাড়া সেই অর্থে কিছুই অবশিষ্ট নেই, আর সেখানে এই রাজবংশের উত্তরাধিকারীরা এখনও বসবাস করেন। বৈকুণ্ঠপুর রাজ্যের শেষ রাজা প্রসন্নদেবের কন্যা প্রতিভা দেবীর সঙ্গে বিবাহ হয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর দাদা ডাক্তার সৌরেন্দ্র কিরণ বসুর। প্রতিভা দেবী এবং সৌরেন্দ্র কিরণ বসুর দুই পুত্র, তারা হলেন প্রণত কুমার বসু ও সৌম্য বসু। বর্তমানে প্রণত কুমার বসু ও তার পরিবার বাইরে থাকলেও সৌম্য বসু এবং তার পরিবার জলপাইগুড়ি রাজবাড়ির বর্তমান বাসিন্দা। তো বন্ধুরা, এই হলো মোটামুটিভাবে জলপাইগুড়ির সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসি এই জেলার ভৌগোলিক পরিসরে। মোট 3386 বর্গ কিমি অঞ্চল বিশিষ্ট জলপাইগুড়ি জেলার পূর্বে রয়েছে আলিপুরদুয়ার, পশ্চিমে দার্জিলিং, উত্তরে ভুটান এবং দক্ষিণে কোচবিহার ও বাংলাদেশের কিয়দংশ। জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যার দুই প্রান্তে দুটি ভিন্ন দেশ অবস্থিত। ভূপ্রাকৃতিকভাবে এই জেলা পশ্চিমে ডুয়ার্সের অংশবিশেষ। জলপাইগুড়ি জেলার ভূপ্রকৃতিকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। তিস্তা নদীর পশ্চিম দিকে ভূপ্রকৃতি, যা মোটামুটি সমভূমি প্রকৃতির। এই অঞ্চলের উপর দিয়ে বিভিন্ন ছোট বড় নদী প্রবাহিত, ফলবশত এই অঞ্চলের মৃত্তিকা যথেষ্ট উর্বর, কৃষি উপযোগী। জলপাইগুড়ি জেলার কৃষিকাজের অধিকাংশই তিস্তা নদীর পশ্চিম দিকে হয়ে থাকে। অপর একটি ভাগ হলো তিস্তা নদীর পূর্ব দিকের ভূপ্রকৃতি। এই অঞ্চলটি মূলত পশ্চিম ডুয়ার্সের অংশ। এখানকার ভূপ্রকৃতি কিছুটা চড়াই উতরাই, সম্পূর্ণ সমতল নয়। এই অঞ্চলে ঘন বনাঞ্চল দেখতে পাওয়া যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 500 থেকে 700 মিটার উচ্চতা বিশিষ্ট বক্সার জয়ন্তী পাহাড়ে এই অঞ্চলে অবস্থিত। ঢালু ভূপ্রাকৃতিক পরিবেশের কারণে এই অঞ্চলে চা চাষে প্রভূত উন্নতি হয়েছে। ফলে জলপাইগুড়ি জেলার অধিকাংশ চা বাগিচা তিস্তা নদীর পূর্ব পাড়ে দেখতে পাওয়া যায়। জলপাইগুড়ি জেলার প্রধান নদ নদী যেগুলি হলো তিস্তা, জলঢাকা, মাল নদী প্রভৃতি। তবে এই জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 50টি নদীর উপস্থিতি রয়েছে। জলপাইগুড়ির প্রধান কৃষিজ ফসলগুলি হলো ধান, তামাক এবং চা। তবে এই জেলাতে পরীক্ষামূলকভাবে বিভিন্ন অঞ্চলে তরমুজ, লঙ্কা, অর্কিড ফুল
এরকম নানা ধরনের বাণিজ্যিক ফসলের চাষও শুরু হয়েছে। এবার দেখে নেওয়া যাক জলপাইগুড়ি জেলার প্রশাসনিক বিভাগ। জলপাইগুড়ি জেলা 2টি মহকুমা ও 9টি ব্লক দ্বারা বিভক্ত। মহকুমা দুটি হলো জলপাইগুড়ি মহকুমা ও মালবাজার মহকুমা। জলপাইগুড়ির মহকুমাতে ব্লকের সংখ্যা 5টি, সেগুলি হলো যথাক্রমে জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ, বানারহাট। অপরদিকে মালবাজার মহকুমায় বাকি 4টি ব্লক হলো মাল, ক্রান্তি, নাগারাকাটা এবং মাটিয়ালি। এই জেলাতে রয়েছে একটি পৌর সংস্থা এবং 4টি পৌরসভা। তবে শিলিগুড়ি পৌর সংস্থা এই জেলার একমাত্র পৌর সংস্থা হলেও সম্পূর্ণ পৌর সংস্থাটি জলপাইগুড়ি জেলার মধ্যে অবস্থিত নয়, কারণ শিলিগুড়ি পৌর সংস্থার বেশ কিছুটা অংশ রয়েছে দার্জিলিং জেলার অন্তর্গত। এছাড়া জলপাইগুড়ির বাকি 4টি পৌরসভা হলো জলপাইগুড়ি পৌরসভা, ধূপগুড়ি পৌরসভা, ময়নাগুড়ি পৌরসভা ও মাল পৌরসভা। 2011 সালের জনগণনা অনুযায়ী জলপাইগুড়ি জেলার মোট জনসংখ্যা 23,81,596 জন। প্রতি 1000 জন পুরুষের নারীর সংখ্যা 956। তবে 2014 সালে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার আলাদা হওয়ার পরে আর জনগণনা হয়নি। জলপাইগুড়ি জেলার সাক্ষরতার হার বেশ খারাপ, মাত্র 73.23%, যা অন্যান্য জেলার থেকে জলপাইগুড়ি জেলাকে বেশ কিছুটা পিছিয়ে দিয়েছে। এবার জেনে নেওয়া যাক জলপাইগুড়ি জেলার প্রধান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির নাম সম্পর্কে। জলপাইগুড়ি জেলার প্রধান স্কুলগুলি হলো কদমতলা গার্লস হাই স্কুল, কালিয়াগঞ্জ উত্তমেশ্বর উচ্চ বিদ্যালয়, ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়, ধূপগুড়ি হাই স্কুল, ময়নাগুড়ি রোড হাই স্কুল, রাজগঞ্জ প্রধানপাড়া হাই স্কুল প্রভৃতি। এছাড়াও জলপাইগুড়িতে রয়েছে বেশ কিছু কনভেন্ট স্কুল, সেগুলি হলো মাদার টেরেজা ডে স্কুল, সেন্ট জন মেরি স্কুল জলপাইগুড়ি, সেন্ট অ্যান্টনি স্কুল প্রভৃতি। জলপাইগুড়ি জেলার প্রধান কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়নাগুড়ি কলেজ, পিডি ওমেন্স কলেজ, রায়গঞ্জ কলেজ, আনন্দচন্দ্র কলেজ অব কমার্স, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজ প্রভৃতি। এই কলেজগুলির পাশাপাশি জলপাইগুড়ির একমাত্র বিশ্ববিদ্যালয় হলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় জলপাইগুড়ির শাখা। এবার আসি জলপাইগুড়ি জেলা শিল্প ও সংস্কৃতি পরিসরে। জলপাইগুড়ি জেলা হলো বাংলার লোক সংস্কৃতির আতুড়ঘর। এই জেলাগুলিতে বিভিন্ন জনজাতির বসবাসের ফলে এই অঞ্চল লোক সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধ হয়েছে প্রতিনিয়ত। বাংলাদেশের বিভিন্ন জনজাতি, কোচ, মেচ, সাঁওতাল, ওরাও, মুন্ডা, কোল, ভিল প্রভৃতি আদিবাসী গোষ্ঠী, নেপালি, ভুটানি জনসংখ্যার আধিক্য এবং সর্বোপরি জলপাইগুড়ির ভূমিপুত্র রাজবংশীদের নিজস্ব সংস্কৃতি এই জেলাকে সাংস্কৃতিক দিক থেকে বৈচিত্র্যপূর্ণ করে তুলেছে। প্রথমেই জেনে নেওয়া যাক জলপাইগুড়ির প্রধান জনজাতি রাজবংশীদের সম্পর্কে। বর্তমানে কোচ জনজাতির সাথে সংমিশ্রণের ফলে রাজবংশী জনজাতিকে কোচ রাজবংশী জনজাতি বলা হয়ে থাকে। সঙ্গীত কোচ রাজবংশী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই জনজাতির সংস্কৃতিতে সঙ্গীতের প্রধান ধারাগুলি হলো ভাওয়াইয়া, চাটকা, চোরচুন্নি, পাল্টিয়া, লহনকারী, টুক্ষা, বিশহরার পালা ইত্যাদি। এই ধরনের গানের জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয়, যেমন দোতারা, সারিন্থ ও বেনার মতো স্ট্রিং যন্ত্র, তাসি, ঢাক, খোল, দেশি ঢোল এবং মৃদঙ্গের মতো দ্বিঝিল্লির যন্ত্র, সানাই, মুখবাসী এবং কুপার মতো বায়ুযন্ত্র। বিভিন্ন গানের দ্বারা তারা মূলত প্রকৃতির পুজো করে থাকে। প্রধানত হিন্দু ধর্মাবলম্বী হলেও এই জনজাতির নিজস্ব কিছু লৌকিক দেবদেবতা বর্তমান। তারা হলেন কাঠুয়া ঠাকুর, ইনি মূলত প্রস্তর এবং শিলাখণ্ডের দেবতা হিসেবে পরিচিত। নলডবা ঠাকুর, ইনি মূলত জলাশয়ের দেবতা হিসেবে পরিচিত। ঝুমুর ঠাকুর, রাজবংশীদের গ্রাম্য দেবতা হলেন এই ঝুমুর ঠাকুর, ইনি মূলত গ্রাম দেবতা হিসেবে পরিচিত। এছাড়াও ডাঙ্গিকুড়া ঠাকুর, মেচ রাজা ঠাকুর, চামার ঠাকুর, ডোম ঠাকুর, দদধরা ঠাকুর, ঘোমগামচ ঠাকুর, কৈমারি ঠাকুর, জামুবাড়ি ঠাকুর, জোড়ধাপ ঠাকুর সহ একাধিক লৌকিক দেবতার সন্ধান পাওয়া যায় জলপাইগুড়িতে, যারা শুধুমাত্র রাজবংশীয়দের নয় বরং সমগ্র জলপাইগুড়ি জনজাতির কাছে দেবতা জ্ঞানে পূজিত হন। জলপাইগুড়ির এই সমস্ত লোক সংস্কৃতির ইতিহাস আপনি জানতে পারবেন ডুয়ার্স প্রকৃতি পর্যটন মেলা থেকে। জলপাইগুড়ির নেওড়া নদীর তীরে অবস্থিত লাটাগুড়ি নামক শহর কয়েক বছর যাবৎ শুরু করেছে এই মেলা। এই মেলাতে জলপাইগুড়ির স্থানীয় জনজাতির নানা লোক সংস্কৃতির পরিচয় আপনি পাবেন। জলপাইগুড়ি লোক সংস্কৃতির আরেকটি উল্লেখযোগ্য উপাদান হলো পালাটিয়া নাট্য। মূলত রাজবংশী সংস্কৃতির অন্যতম অংশ হিসেবে পরিচিত এই নাট্য অনেকটা যাত্রাপালার মতো। রাজবংশী ভাষার পালাগানের দ্বারা বিভিন্ন কাহিনী দর্শকদের সামনে পরিবেশিত হয়। প্রধানত পৌরাণিক, শাস্ত্রকেন্দ্রিক বা সামাজিক কাহিনীর উপর ভিত্তি করে পালাগুলো তৈরি করা হয়। রাজবংশীয় ভাষার বিস্তারের ক্ষেত্রে এই পালাটিয়া নাটক অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। এছাড়া আপনারা শুনলে অবাক হবেন যে রাজবংশী সিনেমা নামে সমগ্র উত্তরবঙ্গ, আসাম ও ত্রিপুরা অঞ্চলে একটি ছোট চলচ্চিত্র শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, যেখানে ছোট ছোট সিনেমা, মিউজিক ভিডিও তৈরির মাধ্যমে স্থানীয় ভাষা ও
সংস্কৃতিকে বিকশিত করার কাজ করছেন বিভিন্ন রাজবংশীয় সংস্কৃতিপ্রেমী মানুষ। এবার আসে জলপাইগুড়ির শিল্পে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতো জলপাইগুড়িতেও গড়ে উঠেছে বেশ কিছু কুটির শিল্প। স্থানীয় কাঁচামাল ও শ্রমিকদের দ্বারাই এই শিল্প বিকাশ ঘটেছে ধীরে ধীরে। এবার জেনে নেওয়া যাক জলপাইগুড়ির বেশ কিছু উল্লেখযোগ্য কুটির শিল্প সম্পর্কে। শোলা শিল্প। জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি 2 গ্রাম বিখ্যাত এই শোলা শিল্পের জন্য। এই গ্রামের প্রায় 45টি পরিবার সকলেই শোলা শিল্পের সঙ্গে যুক্ত। শোলা দিয়ে মূলত দুর্গা প্রতিমা, অন্যান্য পুজোতে প্রতিমা সাজানোর অলংকার তৈরি করা হয়। এছাড়া শোলা দিয়ে নানা রকম ঘর সাজানোর শৌখিন জিনিসপত্র নিপুণভাবে তৈরি করতে সক্ষম এখানকার শোলা শিল্পীরা। সেই কারণে জলপাইগুড়ির এই শোলা শিল্পীদের যথেষ্ট সুনাম আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। রাভা মুখোশ। জলপাইগুড়ি তথা গোটা উত্তরবঙ্গের অন্যতম একটি জনপ্রিয় শিল্প হলো এই রাভা মুখোশ। মূলত জলপাইগুড়ির রাভা সম্প্রদায়ের মানুষ এই মুখোশের প্রধান কারিগর বলে এই মুখোশের নাম রাভা মুখোশ। গামা কাঠের পাতলা আস্তরণের উপর কারুকার্য করে কালী, ডাকিনী, যোগিনী, অসুর, দুর্গা থেকে শুরু করে নানা পৌরাণিক চরিত্রের অবয়ব ফুটিয়ে তোলা হয় এই মুখোশে। মূলত জলপাইগুড়ির গায়ের কাটা জঙ্গলের রাভা গ্রামে তৈরি হয় এই মুখোশ। তবে বর্তমানে জলপাইগুড়ির অন্যান্য জায়গাতেও এই মুখোশ তৈরির ছোট ছোট কারখানা গড়ে উঠছে। বাংলার বিভিন্ন লোকনৃত্য, পালাগান, ছৌ নাচ প্রভৃতি লোকশিল্পে এই মুখোশ ব্যবহারের চল রয়েছে। বেত শিল্প। জলপাইগুড়ির একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প হলো বেত শিল্প। মূলত ধূপগুড়ি এই শিল্পের প্রধান আবাসস্থল। বেত দিয়ে তৈরি নানা রকমের আসবাবপত্র থেকে শুরু করে ঘর সাজানোর শৌখিন সরঞ্জাম প্রভৃতিকে নিপুণ দক্ষতার শৈল্পিক রূপ দেন জলপাইগুড়ির বেত কারিগররা। এখানকার একজন বিখ্যাত বেত কারিগর শচীন্দ্র জানান, খুব চাহিদা ছিল না এই বেত জিনিসের, তবে এখন বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকে অর্ডার আসছে, ফলে কিছুটা হলেও কাজের সাফল্য সামনে আসছে। জলপাইগুড়ির বেত শিল্প যে ধীরে ধীরে উন্নতি করছে সে প্রমাণ কিন্তু পাওয়া যায় শচীন্দ্রের মতো এখানকার বেত শিল্পীদের কথাতেই। পোড়ামাটির শিল্প। বাঁকুড়ার মতো জলপাইগুড়িতেও পোড়ামাটির শিল্প বিখ্যাত। আসলে তিস্তার অববাহিকায় এক উন্নত ধরনের এঁটেল মাটির সন্ধান পাওয়া যায়, যাকে পোড়ালে তার মধ্যে কোনো ফাটলের সৃষ্টি হয় না। আর এই মাটির উপর নির্ভর করে জলপাইগুড়িতে গড়ে উঠেছে পোড়ামাটির শিল্প। মাটিকে নানা রকম মূর্তি ও আসবাবের আকার দিয়ে তাকে পোড়ানো হয়, তারপর তার উপর রঙের প্রলেপ লাগিয়ে বিক্রি করা হয় বাজারে। বর্তমানে জলপাইগুড়ির সবথেকে উন্নত কুটির শিল্পগুলির মধ্যে এই পোড়ামাটির শিল্প বিখ্যাত। এখানকার পোড়ামাটির তৈরি বিভিন্ন সরঞ্জাম আপনি কলকাতার বিভিন্ন বড় বড় বাজারেও পাবেন। জলপাইগুড়ির পোড়ামাটির সরঞ্জাম এতই বিখ্যাত যে অন্যান্য অঞ্চলের অনেক শিল্পীরা তাদের সরঞ্জামকে জলপাইগুড়ির নাম দিয়ে বাজারে বিক্রি করেন। তারা অবশ্যই কলকাতা থেকে এরকম সরঞ্জাম কেনার সময় ভালোভাবে যাচাই করে নেবেন। এরপর আসি চা শিল্প সম্পর্কে। জলপাইগুড়ির আরেকটি অন্যতম বড় শিল্প হলো এখানকার চা শিল্প। জলপাইগুড়িতে চা দার্জিলিংয়ের চায়ের মতো অতটা উন্নত মানের না হলেও স্থানীয় বাজার থেকে শুরু করে পশ্চিমবঙ্গ ভারতের বাজারে চায়ের চাহিদা পূরণ করতে এখানকার চা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে থাকে। চা পাতা তোলা থেকে শুরু করে তার প্রক্রিয়াকরণ অবধি বিভিন্ন স্তরে প্রচুর শ্রমিক কাজ করে থাকেন এখানে। ফলে জলপাইগুড়ির শ্রমিক শ্রেণীর একটি বৃহত্তর সংখ্যা যে চা শিল্পের সঙ্গে জড়িত সে কথা বলাই যায়। এছাড়াও জলপাইগুড়িতে নানা রকমের ছোট ছোট কুটির শিল্পের সন্ধান পাওয়া যায়, যা এই জেলাকে শৈল্পিকভাবে উন্নতি সাধনে সক্ষম করেছে। এবার আসি ভিডিওর অন্যতম মূল আকর্ষণ পর্যটন শিল্পে। উত্তরবঙ্গ মানেই পর্যটনের আবাসস্থল, ফলে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার বা আলিপুরদুয়ারের মতো জলপাইগুড়িকেও সেই তালিকা থেকে বাদ দেওয়া যায় না। তবে কথা না বাড়িয়ে আসুন জেনে নিই জলপাইগুড়ির বেশ কিছু বিখ্যাত পর্যটন স্থান সম্পর্কে। গরুমারা জাতীয় উদ্যান। হিমালয়ের পাদদেশে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলার একটি জনপ্রিয় পর্যটন স্থান। 1992 সালে প্রতিষ্ঠিত এই মাঝারি আকারের উদ্যানটি মূলত ভারতীয় গন্ডারের জন্য পরিচিত। এছাড়াও বন্য শুয়োর, পিগমি হগ, বড় কাঠবিড়ালি, চিতল হরিণ, স্প্ল্যান্ডক, ডংগ্রো, কাঠঠোকরা, সম্বল হরিণ এবং ভারতীয় নেকড়ে এখানকার কয়েকটি উল্লেখযোগ্য প্রাণী। গরুমারা উদ্যানটি মূলত এইসব প্রাণীদের জন্যই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আপনি এখানে জঙ্গল সাফারির মাধ্যমে জিপে করে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সঙ্গী হতে পারবেন। এবার আসি শামসিং প্রসঙ্গে। শামসিং প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত। শামসিং হলো একটি ছোট্ট জনপদ যা বাংলার কয়েকটি সেরা জায়গাগুলির মধ্যে একটি। এই জায়গার প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে বর্ণনা করা এক প্রকার অসম্ভব। একদিকে সুউচ্চ পর্বতশ্রেণী আর অপরদিকে বিস্তৃত সমভূমির এক মেলবন্ধন আপনি চাক্ষুষ করতে পারবেন এই শামসিং থেকে। শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নিরিবিলিতে দুদিন আপনার মনকে নির্মল শান্তি দিতে চাইলে একবার ঘুরে আসতেই পারেন জলপাইগুড়ির এই ছোট্ট জনপদটি থেকে। এরপর আসছি চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কে। গরুমারা ন্যাশনাল পার্কের যমজ বনভূমি বলা হয় এই চাপড়ামারি বনভূমির অভয়ারণ্যকে। পাশাপাশি দুইটি বনাঞ্চলকে মূর্তি নদী দুই ভাগে বিভক্ত করেছে। এখানকার উল্লেখযোগ্য আকর্ষণ হলো এখানকার প্রবাহিত নদীগুলোতে পাওয়া যায় এক বিশেষ জাতির মাছ যা চাপড়া নামে পরিচিত, আর এই মাছ থেকে এই অঞ্চলের নাম হয়েছে চাপড়ামারি। এছাড়া এই বনাঞ্চলে হাতি, চিতাবাঘ, বাইসন, গায়ের ডোরাকাটা হরিণ, স্কারলেট, মিনিভেট, ডারভার, ব্রাহ্মণী হাঁস এবং ঢিল প্রকৃতির একাধিক প্রাণীর সন্ধান পাবেন। চাপড়ামারিতে আপনি গরুমারা ন্যাশনাল পার্কের মতো জিপ সাফারি করতে পারেন, যা আপনাকে
আপনাকে একইভাবে রোমাঞ্চিত করতে সক্ষম। এরপর আসছি লাটাগুড়ি সম্পর্কে। জলপাইগুড়ির একটি অন্যতম পর্যটন স্থান হিসেবে ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠেছে এই জেলার ছোট্ট শহর লাটাগুড়ি। মনোরম আবহাওয়া, দুই মেঘের সাথে মিশে যাওয়া সুউচ্চ হিমালয় পর্বতের মায়াবী দৃশ্য এবং নিরিবিলি পরিবেশ এই শহরকে বিখ্যাত করে তুলেছে। এছাড়া এই শহরে একটি প্রকৃতি তথ্য কেন্দ্র রয়েছে, যেখানে স্থানীয় গরুমারা ন্যাশনাল পার্ক ও চাপড়ামারি অভয়ারণ্যের বিভিন্ন প্রাণী উদ্ভিদদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংরক্ষিত আছে। লাটাগুড়িকে কেন্দ্র করে পর্যটন আকর্ষণ বৃদ্ধি করার উদ্দেশ্যে এবং ডুয়ার্সের লোক সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলতে গত কয়েক বছর ধরে লাটাগুড়িতে শুরু হয়েছে উত্তরবঙ্গ লোক সংস্কৃতি উৎসব ও ডুয়ার্স প্রকৃতি পর্যটন মেলা। ফলে এই মেলার জনসংস্কৃতি প্রেমিক মানুষদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লাটাগুড়ি। এবার আসছি রাভা গ্রাম সম্পর্কে। জলপাইগুড়ির গায়ের কাটা জঙ্গলের ভেতরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হলো রাভা গ্রাম। এখানে রাভা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এদের জীবন ধারণ প্রক্রিয়া থেকে শুরু করে বেশভূষা, ভাষা সবটাই বাকি বাঙালিদের থেকে অনেকটা আলাদা। ফলে আপনার যদি মানব সম্পদ অন্বেষণের শখ তৈরি হয়, তাহলে একবার ঘুরে আসতেই পারবেন এই রাভা গ্রাম থেকে। রাভা সম্প্রদায়ের মানুষদের আতিথেয়তায় আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। এছাড়াও পূর্বে জলপাইগুড়ি জেলার অন্যতম আকর্ষণের তালিকায় ডুয়ার্স, জলদাপাড়া জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান এগুলির নাম থাকলেও 2014 সালে আলিপুরদুয়ার আলাদা জেলা হওয়ার পর থেকে এই জাতীয় উদ্যানগুলি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত হয়েছে। তাই পূর্বে জলপাইগুড়িতে একাধিক পর্যটন স্থান থাকলেও বর্তমানে তার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। জলপাইগুড়ি আপনি কিভাবে যাবেন তা বোধহয় বলে দেওয়ার প্রয়োজন হয় না। তবুও যারা উত্তরবঙ্গ সফরে যাননি তাদের সুবিধার্থে বলে রাখি, শিয়ালদা ও হাওড়া থেকে একাধিক ট্রেন রয়েছে জলপাইগুড়ি ও নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। তাদের মধ্যে অন্যতম হলো দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রভৃতি। এছাড়া হাওড়া থেকে উত্তরবঙ্গ যাওয়ার নবতম সংযোজন নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আপনি চাইলে সড়ক পথেও জলপাইগুড়ি পৌঁছতে পারেন। সেক্ষেত্রে আপনাকে জাতীয় সড়ক 34 ও জাতীয় সড়ক 35-এর সাহায্য নিতে হবে। এছাড়া ধর্মতলা থেকে একাধিক বাস আছে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আপনি সময় বাঁচাতে আকাশপথেও পৌঁছতে পারবেন জলপাইগুড়ি। এক্ষেত্রে আপনাকে নামতে হবে বাগডোগরা বিমানবন্দরে। এই সময় শীতের আমেজ গায়ে মেখে রোমাঞ্চের সন্ধানে চলে যেতেই পারেন জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের এই ঐতিহাসিক শহরটি আপনাকে স্বাগত জানাতে সদা প্রস্তুত। আজকের ভিডিও এখানেই শেষ হলো। আশা করি অন্যান্য জেলা সফরের মতো এটি ইনফরমেটিভ লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।